12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল 350 টাকা। নতুন দর 1528। বেঁধে দেয়া মূল্যে বিক্রির দাবি ব্যবসায়ের, না মানার অভিযোগ গ্রাহকের। কোম্পানির নতুন রেটে আমরা এত কম ধরে, তাহলে আমরা পাবলিকের তো কম ধরবো। নতুন রেটের মালটা পাইনি এখনো। ডিলাররাই কমেন, আমরা কি কমাম? 2 দিন একদিন থাকবো, আবার দেখা যায় ওই শাবক দামে যাবে, যেন নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি না হয়। বিদ্যুতের ব্যবহার একই থাকলেও 2 থেকে 3 গুণ বাড়তি বিল। আর্থিক ক্ষতিতে গ্রাহক, খতিয়ে দেখার নির্দেশ। 28 তারিখে আমি 8,000 টাকা রিসার্চ করলাম, আজকে আমার ব্যালেন্স হইল 961 টাকা। কিভাবে সম্ভব? এটা টোটালি একটা ভুতুরে ব্যাপার মনে হচ্ছে। 8-9 হাজার টাকার মতো আমাদের এই 1 মাসে করা হয়ে গেছে। বিদ্যুতের দাম বাড়লে তাই বলে কি একদিনে 300, 400, 500 টাকা করে একটা ঘরের বিদ্যুৎ চার্জ করে? আমরা সব ইউটিলিটিকে বলে দিয়েছি এই বিষয়গুলো সর্বোচ্চ সতর্কতা দিয়ে দেখতে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। শীর্ষ সংবাদ। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। অভিন্ন প্রশ্ন নিয়ে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ। এবার ফরম পূরণ করেনি প্রায় 5.5 লাখ। বিদেশিদের ঝামেলা কমাতে ভিসা পলিসি সহজ করেছে সরকার। মন্ত্রী পরিষদের বৈঠকে কমিটি গঠন। নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান। যে কোনো দেশের হস্তক্ষেপ নিয়ে বাংলাদেশ আপত্তি জানালে পাশে থাকবে চীন। ব্রিফিংয়ে রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সফরে উন্নতি হয়েছে কৌশলগত সম্পর্ক। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, মজুত আছে পর্যাপ্ত কিট, স্যালাইন। পুরো সুস্থ না হলে ছাড়পত্র পাবে না রোগী। আক্রান্ত বাড়লে মোবাইল হাসপাতালে সেবা দেওয়ার ঘোষণা মন্ত্রীর। এবং শীর্ষ 16 নিশ্চিত স্পেনের সামনে অস্ট্রিয়া চ্যালেঞ্জ। উত্তাপ ছড়াচ্ছে পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচ। কেপ ভার্দের বিপক্ষে লড়তে মায়ামিতে মেসির আর্জেন্টিনা। বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমিয়ে 1528 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। জাহাজ ভাড়া কমলে দাম আরও কমানো সম্ভব বলে জানায় সংস্থাটি। নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রির কথা জানান বিক্রেতারা, তবে দাম কমলে বাজারে তার প্রভাব পড়ে না বলে দাবি গ্রাহকের। গেল মাসের তুলনায় আরও এক ধাপ কমল এলপি গ্যাসের দাম। সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি চেয়ারম্যান। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে এই জ্বালানি পণ্যটির দাম কমায় দেশের বাজারেও মূল্য সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোষণা দেওয়া হয় 12 কেজি সিলিন্ডারের দাম কমেছে 357 টাকা। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে 1528 টাকা। প্রতি কেজি এলপিজির মূল্য, যেটি জুন মাসে ছিল 157.06 টাকা, এটি জুলাই মাসে এসে হয়েছে 127.30 টাকা, অর্থাৎ কেজি প্রতি কমেছে 29.76 টাকা। আমরা যে দেখব, এটা আপনি যেটা বলছেন, যেন নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি না হয়। তবে সরকার নির্ধারিত এই মূল্যে বাজারে পণ্যটি না মেলার অভিযোগ আছে গ্রাহকদের। বিক্রেতারা বলছেন, সরকার বেঁধে দেওয়া দামেই এলপিজি সিলিন্ডার বিক্রি করছেন তারা। কোম্পানির নতুন রেটে আমরা এত কম ধরে, তাহলে আমরা পাবলিকের তো কম ধরবো। আমাদেরকে বলছে যে গ্যাসের দাম আসলে কমছে, আমরাও শুনছি, এখন আমরা ওই নতুন রেটের মালটা পাইনি এখনো। ক্রেতাদের কথাতে সেই পুরনো আক্ষেপ। তাদের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকায় কিনতে হয় গ্যাস। দাম কমার প্রভাব নেই বাজারে। দাম যদি বাড়ে 1 টাকা, ওরা আরো 5 টাকা বেশি বাড়ায় সব জায়গায়। এটা কমায় না তো, ডিলাররাই কমেন, আমরা কি কমাম? বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরো সজাগ থাকার দাবি সাধারণ ক্রেতাদের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুতের ব্যবহার প্রায় একই রকম, কিন্তু কেটে নেওয়া হচ্ছে আগের তুলনায় দ্বিগুণ 3 গুণেরও বেশি টাকা। এতে বড় আর্থিক ক্ষতিতে অসংখ্য গ্রাহক। এটিকে নিছক কারিগরি ত্রুটি নয়, বরং বিদ্যুৎ সংস্থাগুলোর আর্থিক অনিয়ম হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আর বিদ্যুৎ বিভাগ বলছে, অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশনা দেওয়া হয়েছে বিতরণ কোম্পানিগুলোকে। মিজানুর রহমান মিন্টুর ছবিতে ফারুক ভুঁইয়া রবেনের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সিজার রহমান গত 5 বছর আছেন একই বাসায়। সাধারণত 1.5 থেকে 2,000 টাকায় সীমিত থাকে মাসের বিদ্যুৎ খরচ, কিন্তু জুনে এক লাফে তা অস্বাভাবিক হারে বেড়েছে
কয়েক গুণ। এটা টোটালি একটা ভুতুরে ব্যাপার মনে হচ্ছে, যেটা একেবারে অস্বাভাবিক। এটা কখনোই হয় না, স্বাভাবিকের তুলনায় 3-4 গুণ বেশি অলরেডি আমরা রিচার্জ করে ফেলেছি। জাস্ট 15 দিনে আমরা 6,500 করেছি, আর তার আগে তো যেটা করেছি অলমোস্ট 8-9 হাজার টাকার মতো আমাদের এই 1 মাসে করা হয়ে গেছে। সাবেক সরকারি কর্মকর্তা লতিফ বক্সির অভিজ্ঞতাটা আরও তিক্ত। প্রিপেড মিটার রিচার্জের 3 দিনের মধ্যে নজিরবিহীনভাবে কেটে নেওয়া হয়েছে 7,000 টাকার বেশি। 28 তারিখে আমি 8,000 টাকা রিচার্জ করলাম, 28, 29, আজকে হলো 30, আজকে আমার ব্যালেন্স হলো 961 টাকা। কিভাবে সম্ভব? অ্যাভারেজ আমার প্রতি মাসে প্লাস মাইনাস 5,000 টাকায় হয়ে যায়, কিন্তু আমার এই মাসে যেভাবে হয়েছে এটা মানে অবিশ্বাস্য। কমপ্লেন করলে বলে আমাদের কিছু করার নাই। রাজধানীতে এমন অভিযোগ অগণিত গ্রাহকের। জুন থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বটে, তবে যে হারে টাকা কাটা হচ্ছে তা একেবারে অস্বাভাবিক। বিদ্যুতের ব্যবহার প্রায় একই রকম থাকলেও জুনে এসে বিল গুনতে হচ্ছে আগের তুলনায় দ্বিগুণ 3 গুণেরও বেশি। এরকম ভাবে তো কোনো সময় কাটে নাই। টাকা ভরতেছি, টাকা চলে যাচ্ছে, কেন কাটতেছে এটা কোনো সদুত্তর তারা দিতে পারতেছে না। এখন বিদ্যুতের দাম বাড়লে তাই বলে কি একদিনে 300, 400, 500 টাকা করে একটা ঘরের বিদ্যুৎ চার্জ করে? 1,000 টাকা 1 মাসে উপরে যেত, কিন্তু এখন আমার 2,000 টাকা 1 মাস যায় নাই। গত মাসে যে ব্যবহার ছিল আমার এই মাসে সেম ব্যবহারই আছে, কিন্তু আমার গত মাসে ছিল আমার 1500 টাকা ছিল, এখন আমার হয়ে গেল 4,000 টাকা। তাহলে তো অস্বাভাবিক মনে হবেই। এরকম ভাবে হইলো তো আমরা চলতে পারতেছি না, আমাকে আট থেকে কারেন্টের বিলই বেশি যেতে আছে। অস্বাভাবিক হারের এই বিদ্যুৎ বিল বিতরণ সংস্থাগুলোর আর্থিক অনিয়মের কৌশল বলে অভিযোগ কারো কারো। গ্রাহকদের প্রতি বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো কতটা দায়বদ্ধ তা নিয়ে প্রশ্ন আছে কম বেশি। অতিরিক্ত বিদ্যুৎ বিল নেওয়া সহ হরহামেশাই গ্রাহক ভোগান্তির যেসব অভিযোগ সামনে আসছে তা নিয়ন্ত্রণে বিতরণ কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এরা এত বেশি চালাক হয়ে গেছে, ম্যানুয়ালি আগে যে চুরি করতো এখন ডিজিটালি এটা করছে। নোবডি ইজ অ্যাকাউন্টেবল। তাই তো হচ্ছে, কোনো এই ডিজিটাল মিটারের রং প্রোগ্রাম যদি থেকে থাকে অথবা এই ওভার রিডিংয়ের যদি যে জিনিসটা হচ্ছে, এটার জন্য কোনো অফিসারের তো চাকরি যায় নাই, কোনো লাইনম্যান তো শোকজ হয় নাই, কারোই তো কিছু হয় নাই। তো না হলে এটা শাস্তিটা কার হবে? স্টেট মিনিস্টার আছে এখানে, একটা ফুল মিনিস্টার আছে। তো হোয়াট দে আর ডুইং? বিদ্যুৎ বিভাগ অবশ্য বলছে অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। অলরেডি আমরা সব ইউটিলিটিকে বলে দিয়েছি এই বিষয়গুলো সর্বোচ্চ সতর্কতা দিয়ে দেখতে, কোনো গ্রাহকের যদি কোনো হয়রানি হয় তাদেরকে প্রপারলি অ্যাটেন্ড করতে। গ্রাহকদের বিদ্যুৎ অফিসে গিয়ে সরাসরি কিংবা হটলাইনে অভিযোগ জানানোর অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অভিন্ন প্রশ্নপত্রে শুরু হলো উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা। প্রথম দিনে হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সব বোর্ডে একই প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের। মোবাইল বা ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ ঠেকাতে ছিল কড়াকড়ি। সিসিটিভি দিয়ে পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করেছে মন্ত্রণালয়। কেন্দ্রের শৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। একটি পরীক্ষা, হাজারো স্বপ্ন। উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার সব বোর্ডে একই প্রশ্নপত্রে চলছে পরীক্ষা। বৃহস্পতিবার প্রথম দিনে নির্ধারিত সময়েই শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। নতুন ব্যবস্থাপনার প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা, আর কেন্দ্রের শৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। সিকিউরিটি আছে, সিকিউরিটি ব্যবস্থা খুব ভালোই করছেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমাদের ব্যবস্থাপনাটা খুব ভালো, খুব খুশি হয়েছি আমি দেখে। আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুব সুন্দরভাবে খুব শৃঙ্খলা করে নিয়ে স্টুডেন্ট ঢোকাচ্ছেন এবং কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ। এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর। প্রশ্ন এমসিকিউটা হার্ড ছিল, বাট সিকিউ মোটামুটি কমন আসছে আর কি। এমসিকিউ ভালো হয়েছে, বাট সিকিউটা একটু টাফ হয়েছে। পরীক্ষা তো হার্ডও আসে নাই আর তো কঠিনও আসে নাই। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এমসিকিউটা একটু বেশি হার্ড হয়ে গেছে। একেবারে ইজি হয় না এই কোশ্চেন, মোটামুটি স্ট্যান্ডার্ড হার্ডই হয়েছে। মোবাইল ফোন ও অননুমোদিত ডিভাইস নিয়ে প্রবেশপথে ছিল কড়াকড়ি। নতুন সংযোজন হয়েছে পুলিশের বডি ওন ক্যামেরা। আমাদের প্রস্তুতিটা অনেক বড়। মাঠ প্রশাসন, শিক্ষা প্রশাসন এবং ইভেন অভিভাবকরা আমাদেরকে সার্বিক সহায়তা করতেছে। পরীক্ষাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নকল এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রগুলো সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করছে শিক্ষা মন্ত্রণালয়। আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। সব মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা সচেতন, তারা পরীক্ষায় কোনো আনফেয়ার মিস করে না।
এবছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। 15 আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক। একরাশ স্বপ্ন বুকে নিয়ে একঝাঁক শিক্ষার্থী অংশ নিল 2026 সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায়। বিশাল এ কর্মযজ্ঞ সফল করতে প্রস্তুত প্রশাসন। শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, এবারের পরীক্ষা কার্যক্রম চলবে সুশৃঙ্খলভাবে, সুষ্ঠুভাবেই শেষ হবে সবগুলো পরীক্ষা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এবার এইচএসসি পরীক্ষার আগেই ঝরে পড়েছে প্রায় 5.5 লাখ শিক্ষার্থী। রেজিস্ট্রেশন করলেও ফর্ম পূরণ করেনি প্রায় 44%। শিক্ষা পদ্ধতির প্রতি অনীহা আর আর্থসামাজিক চ্যালেঞ্জই প্রধান কারণ বলছেন বিশেষজ্ঞরা। অসম শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে ঝরে পড়া ঠেকাতে সরকার কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রসূন আশিসের প্রতিবেদন। দেশ জুড়ে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে অংশ নিচ্ছে 12,70,583 শিক্ষার্থী। এবারই প্রথম সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। তবে রেজিস্ট্রেশন করা প্রায় 5.5 লাখ নিয়মিত শিক্ষার্থী এবার পরীক্ষার হলে বসা থেকে বিরত। মোট পরীক্ষার্থীর প্রায় 44%ই ফর্ম পূরণ করেননি। এর মধ্যে বেশি ছিটকে পড়ার ঘটনা ঘটেছে কারিগরি শিক্ষা বোর্ডে, যেখানে 1,65,000 শিক্ষার্থীর মধ্যে ফর্ম পূরণ করেননি 90,345 জন। সাধারণ শিক্ষা বোর্ডে নিয়মিত পরীক্ষার্থীর 33.04% এবং মাদ্রাসা বোর্ডের 44.07% শিক্ষার্থী পরীক্ষার বাইরে। এছাড়া ফর্ম পূরণ সত্ত্বেও অসংখ্য পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে না। শিক্ষা বোর্ডগুলোর তথ্য বিশ্লেষণে এমন উদ্বেগজনক চিত্র মেলায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিশেষজ্ঞদের মতে বর্তমান শিক্ষা পদ্ধতির প্রতি অনীহা, বাল্যবিবাহ সহ আর্থসামাজিক চ্যালেঞ্জেই পরীক্ষা বিমুখ শিক্ষার্থীরা। ঝরে পড়া শিক্ষার্থীর যে সংখ্যা বা পরিসংখ্যান আমরা দেখতে পাই সেগুলো রীতিমতো উদ্বেগজনক। একটা পর্যায়ে যে এই আর্থিক সংকটের জন্য লেখাপড়া থেকে বিযুক্ত হয়ে যান। শিক্ষা পদ্ধতির ব্যাপারেও আমাদের শিক্ষার্থীদের একটা অনীহা আছে। বাংলাদেশের পড়াশোনা হলো একেবারেই মনোটোনাস, একটা মুখস্থ নির্ভর, ফলাফল নির্ভর একটা পরীক্ষা। ফলে একজন শিক্ষার্থী যখন একটা বিষয়ে পড়াশোনা করে অনেকেই এই আগ্রহটাও হারিয়ে ফেলে। সংকট উত্তরণে শিক্ষা খাতে কাঠামোগত পরিবর্তন এবং গ্রামীণ দরিদ্র শিক্ষার্থীদের প্রণোদনা দেয়া সহ কার্যকর কর্মকৌশল প্রণয়নের তাগিদ এই শিক্ষাবিদের। শিক্ষা যে বর্তমান ব্যবস্থাপনা যে আছে সেই ব্যবস্থাপনার কিছু কাঠামোগত, পদ্ধতিগত এগুলোর কিছু পরিবর্তন করা দরকার, যেন শিক্ষার্থীরা লেখাপড়াটা তারা আনন্দের সাথে, পরীক্ষা ভীতি থেকে তারা যেন বের হয়। প্রান্তিক জনগোষ্ঠীর যারা শিক্ষার্থী আছে সেই জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে প্রণোদনা, তাহলে ড্রপ আউট কমবে। অসম শিক্ষা ব্যবস্থার কারণেই পরীক্ষার্থী ঝরে পড়ছে বলে মনে করেন খোদ শিক্ষামন্ত্রী। এ সমস্যার টেকসই সমাধানে নীতি নির্ধারণী পর্যায়ে কাজ চলছে বলে জানান তিনি। আমরা কারেক্টলি অ্যানালাইসিস করছি, এই দুর্বলতাগুলো আমরা ফাইন্ড আউট করছি। 98%, 97% পাস করে ফেলতো, আবার পরীক্ষা যখন সঠিকভাবে না হয় দেখা গেল 60-তে চলে আসছে। এই যে অসমভাবে শিক্ষা ব্যবস্থা ছিল সেগুলিকে আমরা সমতা আনার জন্য কাজ করছি। 2028 সালের মধ্যে মাদ্রাসা ও কারিগরির সাধারণ বিষয় সহ সব শ্রেণীর কারিকুলাম ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। আমাদের মাননীয় প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিদেশিদের বাংলাদেশে আসা যাওয়ার ঝামেলা কমাতে ভিসা পলিসি সহজ করেছে সরকার। এ লক্ষ্যে অর্থমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ডক্টর নাসিমুল গনি। এ সময় তিনি জানান, বিদেশি বিনিয়োগ, কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা সহ বিভিন্ন ক্ষেত্রে লাভবান হতে এই পলিসি সহজ করা প্রয়োজন। এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো মন্ত্রিপরিষদ কমিটিকে বিভিন্নভাবে সহায়তা করবে বলে উল্লেখ করা হয়। এদিন বৈঠকে 5টি ভিন্ন বিষয়ে আলোচনা হয়, যা এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান সচিব। 2006 সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করবে। আন্তর্জাতিক পরিমণ্ডল দেখা যাচ্ছে যে আমাদের কিছু জায়গায় দরকার বেশি, সেখানে তার একজন ব্যবসায়ী যদি আসে আমার জন্য সুবিধা, সেই দেশে ইনভেস্ট করতে পারবে। তো এই নিরিখে এই বোধটা আমাদের হয়েছে। সে কারণে আমরা এই গভর্নমেন্ট চাচ্ছে যে একটা ইকোনমিক থ্রাস্ট হোক,
বিভিন্ন জায়গায় চেষ্টা করা হচ্ছে, তার মধ্যে একটা অংশ হলো এটা, যে ভিসা পলিসিটা সহজ করা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। সব আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি ছিল প্রধান প্রতিপাদ্য। সচিবালয়ে নজরুল বর্ষ উদ্বোধন করে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নজরুলের শিক্ষা ধারণ করে বিভেদ সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে তার সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান সরকার প্রধানের। সঙ্গীত স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল। একদিকে রচনা করেছেন সাম্যের গান, অন্যদিকে নিপীড়ন, অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে লিখেছেন অবিস্মরণীয় বিদ্রোহী কবিতা। দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলাম স্মরণে 25 মে থেকে শুরু হয়েছে নজরুল বর্ষ। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কবি পরিবারের সদস্য ছাড়াও শিল্পী গবেষকদের উপস্থিতিতে সঞ্চালনা করেন খোদ সরকার প্রধান। তিনি বিশ্ব জয় করেছেন, বাঙালির মন জয় করেছিলেন এক সময়। সেই গান কিন্তু আজও আমরা অত্যন্ত প্রাসঙ্গিকভাবে পাই। পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার যত রকমের উপাদান আছে সমস্ত তার গানে, কথায়, কবিতায় উল্লেখ করা হয়েছে। সঙ্গীত শিক্ষক যারা, এদেরকে বাতিল করা হয়েছিল, সেটা যেন আবার একটু উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর নজরুল বর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দেশের সব আন্দোলন সংগ্রামে নজরুলের সৃষ্টি প্রধান প্রতিপাদ্য বলেন তারেক রহমান। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রবল উৎস। তেমনি আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। প্রযুক্তির বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে কাজী নজরুলের সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে আশার আলোকবর্তিকা হয়ে উঠতে পারে বলে সবাইকে স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোকবর্তিকা নিয়ে হয়ে উঠতে পারে। কবি নজরুলকে নিয়ে আলোচনা মন্ত্রণালয় কিংবা সরকারি অফিসের চার দেওয়ালে আবদ্ধ না রেখে তার চিন্তা, দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন, প্রজন্ম থেকে প্রজন্ম তরে। নজরুলের শিক্ষা ধারণ করে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের মন হিসেবেও উল্লেখ করেন তারেক রহমান। দর্শন এবং মানবিক চেতনাবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে 3 খণ্ডে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তিনি। গবেষক ও লেখক কালাম ফয়েজি রচিত এই গ্রন্থটিতে শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, উন্নয়ন, দর্শন এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদান তুলে ধরা হয়েছে। সন্ধ্যার সময় আরও থাকছে। সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ভোলায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ। বিশ্বকাপ ফুটবল নিয়ে উত্তেজনায় সিলেটের চাচাতো ভাইয়ের প্রাণ গেল যুবকের। যে কোনো দেশের হস্তক্ষেপ নিয়ে বাংলাদেশ আপত্তি জানালে চীন পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। ঢাকা বেইজিং সমঝোতা সই হওয়ায় তিস্তা প্রকল্পে বাংলাদেশকে বেইজিং সহায়তা দেবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর বাংলাদেশ চীন সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে দাবি করেছে বেইজিং। বৃহস্পতিবার সকালে সফর নিয়ে রাজধানী চীন দূতাবাস সংবাদ সম্মেলনের আয়োজন করে। রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাংলাদেশের নিজস্ব প্রকল্প। জানান, এর টেকসই বাস্তবায়নে বৈজ্ঞানিক সম্ভাব্যতা সমীক্ষায় সরাসরি সহযোগিতা করবে চীন সরকার। অতীতে কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল জানিয়ে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সরকারের মাধ্যমে তিস্তা প্রকল্পে কাজ করবে চীনের বিশেষজ্ঞরা। Yes, Bangladesh government agencies. But what I refer to, the cooperation, is G2G. It's between two governments. We are pursuing now is the top experts from Chinese government and Bangladesh government will work together to come out with a feasibility study
can to sustain the test of time. বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরকে আঞ্চলিক সংযোগের নতুন সুযোগ হিসেবে বর্ণনা করেন ইয়াওয়েন। ভবিষ্যতে ভারত সহ যে কোনো দেশ এই উদ্যোগে যুক্ত হতে চাইলে চীন তাকে স্বাগত জানাবে বলেও জানান তিনি। Two leaders already agreed we'll have this economic corridor. Now it's up to us to materialize. This cooperation is not end of the game. Other countries, if they're ready, definitely we are open. দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত এবং সম্ভাব্য 2+2 সংলাপ চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। বলেন, বেইজিং এর পররাষ্ট্রনীতি অনুযায়ী বৈশ্বিক যে কোনো হস্তক্ষেপে বাংলাদেশের আপত্তিতে পাশে থাকবে চীন। China support Bangladesh to object any foreign intervention. So that is our policy ever since, in the last 50 years. গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ GDI, মোংলা বন্দর আধুনিকায়ন, চট্টগ্রাম অর্থনৈতিক ও শিল্পায়ন, কৃষি, গণমাধ্যম, কারিগরি শিক্ষা এবং সবুজ উন্নয়ন সহ প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেন ইয়াওয়েন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপের খবর। কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32 ম্যাচ খেলতে মায়ামিতে পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল দল। দলকে স্বাগতম জানাতে টিম হোটেলের সামনে ভিড় করেন সমর্থকরা। ঘরের ছেলে মেসি মায়ামিতে ফেরায় উচ্ছ্বসিত স্থানীয়রা। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। লিওনেল মেসি ঘরে ফিরবেন এবং লিওনেল মেসিকে দেখার জন্য টিম হোটেলের বাইরে বিকেল থেকেই ভিড় করতে থাকেন সমর্থকরা। কেউ এসেছেন আর্জেন্টিনা থেকে, কেউ বা স্থানীয় ফোর্ট লডারডেলের বাসিন্দা। মেসি এর আগেও মায়ামিতে অনেকবার এসেছেন, মেসির বাড়ি আছে মায়ামিতে, তারপরও এবারের মেসির মায়ামিতে আসাটা একেবারেই ভিন্ন। কানসাসে যেরকম টিম হোটেলের সামনে প্রচুর দর্শককে দেখতাম, এখানে সংখ্যাটা তার চেয়ে কম হলেও কিন্তু অনেকে এসেছেন মেসিদের স্বাগত জানাতে। সবাই কিন্তু দলকে স্বাগত জানাচ্ছে, তাদের অনেকগুলো গান রয়েছে, সেই গানগুলো কিন্তু তারা গাইছেন। এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু আটকে দিয়েছেন এখানে যারা রয়েছেন তাদেরকে। আমরা দেখতে পাচ্ছি লিওনেল মেসির বাস। পুরো মায়ামির ঘরের ছেলে কিন্তু লিওনেল মেসি। মায়ামিতে যারা থাকেন তারা সবাই লিওনেল মেসিকে ভালোবাসেন। আমার কথা হয়েছিল এখানে অনেকে এসেছেন যারা আর্জেন্টাইন না, কিন্তু ইন্টার মায়ামির জার্সি পরে এসেছিলেন অনলি বিকজ মেসি ইন্টার মায়ামিতে খেলেন। তারা মাঠেও যাবেন, মায়ামি হার্ড রক স্টেডিয়ামে গিয়ে সমর্থন জানাবেন, তারা দেখতে চান লিওনেল মেসির খেলা। We are so happy to have the team at home because I am from Argentina but I am actually living in Fort Lauderdale, so I am very proud to having my team here at home. I'm very excited about the match on Friday and also well, I'm here today to see Messi and all the team. I mean, it's really emotional to be here and to see them come and everything. It's really nice to support them. It's a very difficult match, but I think it's gonna be good for the team, for Messi. He's the best. I love Messi. He feels so good for me, and I really expect they to win. মায়ামিবাসীর হৃদয়ে অবস্থান করেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলছেন 3 বছর, তবে এবারের মেসির এই মায়ামিতে আসা একেবারেই ভিন্ন। বিশ্বকাপে আর্জেন্টিনা মাত্র একটা ম্যাচই খেলবে এই মায়ামিতে, সেটা কেপ ভার্দের বিপক্ষে। সবার প্রত্যাশা জয় দিয়ে মায়ামি ছেড়ে যাবে লিওনেল মেসির দল। ফোর্ট লডারডেল থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, মায়ামি, যুক্তরাষ্ট্র। জেলায় পরীক্ষার কিট সহ চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্তের সংখ্যা বাড়লে মোবাইল হাসপাতালে চিকিৎসার আশ্বাস দেন তিনি। সকালে ঢাকা মেডিকেলে তিনি জানান, সংক্রমণ ঠেকাতে পুরোপুরি সুস্থ না হলে হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন না রোগী। মৌসুমের শুরুতেই ভয়াবহ রূপ নিতে শুরু করেছে ডেঙ্গু। রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। এবছর সর্বোচ্চ রোগী ও মৃত্যু হয়েছে জুন মাসে। বিশেষজ্ঞদের আশঙ্কা এই সংখ্যা সামনের সময়গুলোতে আরও বাড়তে পারে। বুকের ছটফটানি, মেডিকেলে ভর্তি হওয়ার পর ডাক্তার বলছে আমার ডেঙ্গু। রাত্রে 3টা বাজে খিঁচুনি উঠছে, 6টা পর্যন্ত ছিল, তারপরে 2 দিন পরে এখানে আসছে। 8 দিন আগে থেকে জ্বর আসে আবার থেমে যায়, তাহলে আবার
ডাক্তারের কাছে দেখাইলে আবার জ্বরটা সেরা সেরা আসে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠান শেষে তিনি জানান, ডেঙ্গু পরীক্ষার কিট সহ সব ধরনের চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুত আছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে রোগীদের ছাড় না দেওয়ার নির্দেশনাও দেন স্বাস্থ্যমন্ত্রী। পর্যাপ্ত পরিমাণে কিট আমাদের হাতে অলরেডি রয়েছে এবং 30 তারিখ পর্যন্ত ওই যে রিয়েজেন্ট আসতেই থাকবে। একটা রিয়েজেন্টের আমাদের কোথাও কোনো অভাব হবে না ইনশাল্লাহ। কোনো রোগী 100% ডাক্তাররা নিশ্চিত না হওয়া পর্যন্ত হসপিটাল থেকে আমরা রিলিজ হতে দেব না। এছাড়া ডেঙ্গু মোকাবেলায় উপজেলা পর্যায়েও কাজ করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর সংখ্যা বাড়লে ফিল্ড হাসপাতাল করে চিকিৎসা দেওয়া হবে। প্রত্যেকটা রোগীর প্রতি ডাক্তারদেরকে নিবিষ্ট দৃষ্টি দেওয়ার জন্য বলছে, যাতে কোনো ক্রমে প্লাজমা লিকেজ পর্যায়ে পেশেন্ট না যায়। যদি আধিক্য হেতু রোগী যদি হসপিটালে জায়গা না করতে পারি, ডিসিসি নর্থ হসপিটালে বিশাল জায়গা আছে আমাদের, এবং মাঠে ফিল্ড হসপিটাল করে ফ্লোর উঁচা করে আমরা পর্যাপ্তভাবে রোগীদের সেবা দেব। এদিন আরও নিখুঁতভাবে ক্যান্সার শনাক্তকরণে ঢাকা মেডিকেলের প্যাথোলজিতে যোগ করা হয় একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, 10 জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। সিনিয়র জুনিয়র বিরোধ গড়ালো সহিংসতায়। ভোলায় দুপক্ষের সংঘর্ষে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত 2। এদিকে বিশ্বকাপ ফুটবল নিয়ে উত্তেজনায় সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের। সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নিয়ে বিরোধ, জুনিয়রের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু। বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহনে সিনিয়র জুনিয়র বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষ মানিক ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ইব্রাহিম খলিল নয়নের ওপর হামলা চালায়। এই ঘটনায় জখম হন আরও 2 জন। তাদের হাসপাতালে নিলে নয়নকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছুরি দিয়া পেটের এই সাইডে কোবে মারছে, আর যে খুন করছে তার যেন ফাঁসি হয়। ছেলে অনেক ভদ্র, ওর সাথে মানুষের এইটুক সমস্যার কারণে তো খুন করতে পারে না। মূল আসামি আমাদের হেফাজতে আছে। যে ব্যক্তি নয়ন মারা গিয়েছেন তার শ্রুতল সম্পন্ন করেছি এবং লাস্ট পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। কে জিতবে কে হারবে, ফুটবল খেলা চলাকালে এ নিয়েই কথা কাটাকাটি, এরপর হাতাহাতি। এক পর্যায়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু। পুলিশ জানায়, সিলেটের জকিগঞ্জে বুধবার রাত 11:30টার দিকে ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর ম্যাচ চলাকালে হারজিত নিয়ে আলম হোসেন ও তার চাচাতো ভাই পারভেজ আহমেদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পারভেজ ধারালো চাকু দিয়ে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় হাসপাতালে নিলে আলমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় বুধবার সকালে নিখোঁজ হন মোবাইল ব্যাংকিং এর এজেন্ট মোতালেব। স্বজনরা জানান, সকাল 8টায় বাসা থেকে বের হয়ে ফেরেননি তিনি। পরে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে তোশকে মোড়ানো অবস্থায় মোতালেবের লাশ উদ্ধার হয়। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় স্বর্ণের চালান লুকানো ছিল ফ্লাইটের কার্গো হলে শাহজালাল বিমানবন্দরে 19 কেজি স্বর্ণ উদ্ধার, আটক হয়নি কেউ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 45 কোটি টাকা মূল্যের 160টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সকালে দুবাই থেকে ঢাকায় ফেরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে বারগুলো জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় 19 কেজি ওজনের 160টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে BG-148 ফ্লাইট। এর আগেই খবর মেলে উড়োজাহাজটিতে রয়েছে চোরাচালান চক্রের বিপুল পরিমাণ স্বর্ণ। কার্গো হোল্ডের অভ্যন্তরে 18.7 কেজি স্বর্ণের পরিমাণ আর 160টা স্বর্ণের বার উদ্ধার করা হয়। যেখানে মালামাল রাখা হয় তার পাশে যে কার্গো হোল্ড থাকে সেটার প্যানেল খুলে এটা উদ্ধার করা হয় আর কি। এখন পর্যন্ত এই ঘটনায় জড়িতদের খোঁজ না মিললেও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কাস্টমস। মামলার প্রক্রিয়া চলমান আছে, তো এরপর এটা তদন্ত করলে এটার বের হবে আর কি, হয়তো বা কারা এটার সাথে জড়িত অধিকতর তদন্ত করলে বের হবে। যে কোনো চোরাচালান বন্ধে বিমানবন্দরের নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন।
অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের রাখাইনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে সাগাইং অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিজেদের মধ্যকার রক্তক্ষয়ী কোন্দলে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং উপজেলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। যুদ্ধবিমান থেকে শহরের আশপাশের গ্রামগুলোতে মুহুর্মুহু বোমা ফেলেছে সেনারা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অন্তত 10টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানান বাসিন্দারা। এদিকে জান্তা বিরোধী শিবিরের অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত হয়েছে সাগাইং অঞ্চলের মনিওয়া শহর। সমান্তরাল জাতীয় ঐক্য সরকার এনইউজির অনুগত পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এবং পিপলস সিকিউরিটি ফোর্স পিএসএফ এর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। এমন চতুর্মুখী সহিংসতা ও জান্তা সরকারের বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন থেকে বাঁচতে দলে দলে দেশ ছাড়ছেন মিয়ানমারের নাগরিকরা। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম 4 মাসেই প্রায় 6,87,000 মিয়ানমার নাগরিক প্রতিবেশী থাইল্যান্ডে প্রবেশ করেছেন। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান পরবর্তী সংঘাতে এ পর্যন্ত 1 লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ACLED। বিশ্লেষকদের মতে এটি বর্তমানে এশিয়ার অন্যতম প্রাণঘাতী সংঘাত, যেখানে প্রকৃত প্রাণহানি আরও বেশি হতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সহিংসতার জেরে 37 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং তীব্র খাদ্য সংকটে ভুগছেন প্রতি 5 জনের 1 জন, যার নেতিবাচক প্রভাব পড়ছে প্রতিবেশী দেশগুলোতেও। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এই ম্যাচ ছাপিয়ে লড়াইটা দুই সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের। কানাডার টরন্টোর স্টেডিয়ামে ম্যাচ শুরু শুক্রবার ভোর 5টায়। দিনের অন্যতম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আলজেরিয়া। গ্রুপ পর্বে খুব একটা ছন্দে ছিল না পর্তুগাল। DR কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের মাঝখানে উজবেকিস্তানকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে নকআউটে জায়গা করে নেয় সেলেকাওরা। তবে শেষ ম্যাচে রক্ষণভাগের দৃঢ়তা ফিরিয়ে আত্মবিশ্বাস নিয়ে শেষ 32-এ পা রেখেছে পর্তুগিজরা। ক্রোয়েটদের বিপক্ষে আক্রমণের মূল ভরসা ক্রিস্টিয়ানো রোনালদো, সঙ্গে পেদ্রো নেতো ও হুয়াও ফেলিক্স। তারকা সমৃদ্ধ মাঝমাঠ জ্বলে উঠলেও ম্যাচটা নিজের করে নেবে পর্তুগিজরা। আগের ম্যাচগুলো ঘিরে সমর্থকদের হতাশা থাকলেও সেটিকে গুরুত্ব দিতে নারাজ পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ। এখন আমাদের পুরো স্কোয়াড ক্ষুধার্ত, প্রস্তুত এবং এগিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছে। শুরুর একাদশ হোক বা বেঞ্চ, প্রতিটি খেলোয়াড় দলকে সাহায্য করতে প্রস্তুত। অন্যদিকে শুরুটা হারে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ক্রোয়েশিয়া। ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পানামা ও ঘানাকে হারিয়ে নকআউটে উঠে এসেছে 2018 বিশ্বকাপের রানার্স আপরা। মাঝমাঠে এখনও লুকা মদ্রিচের জাদু, সঙ্গে মাতেও কোভাচিচ, মার্টিন বাতুরিনা ও আন্টে বুদিমিরদের নিয়েই পর্তুগালের রক্ষণ ভাঙার পরিকল্পনা কোচ জ্লাতকো দালিচের। কোনো বড় টুর্নামেন্টে ক্রোয়েশিয়া কখনোই পর্তুগালের বিপক্ষে জয় পায়নি, তাই কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা আমাদের জানা আছে। উভয় দলের মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে, তবে আমাদের ভুলগুলো যথাসম্ভব কমিয়ে আনতে হবে। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্য দুই অধিনায়ক। রিয়াল মাদ্রিদে 6 বছর একসঙ্গে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। বিশ্বমঞ্চে হয়তো শেষবারের মতো একে অপরের বিপক্ষে নামতে যাচ্ছেন এই দুই কিংবদন্তি। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। 12 কেজি এলপিজির দাম কমল 350 টাকা। নতুন মূল্য 1528। বেশি রাখার অভিযোগ গ্রাহকের। বিদ্যুতের ব্যবহার একই থাকলেও 2-3 গুণ বাড়তি বিল। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। অভিন্ন প্রশ্ন নিয়ে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ। এবার ফরম পূরণ করেনি প্রায় 5.5 লাখ। এবং যে কোনো দেশের হস্তক্ষেপ নিয়ে বাংলাদেশ আপত্তি জানালে পাশে থাকবে চীন। ব্রিফিংয়ে রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সফরে উন্নতি হয়েছে কৌশলগত সম্পর্ক। এই ছিল সন্ধ্যার সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। রুদ্র, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।